আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি জিবা রহমান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শক্তিশালী সাইক্লোনে পরিণত ইয়াস, উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত, সারা দেশে নৌ চলাচল বন্ধ। ব্ল্যাক ফাঙ্গাসের রোগী পাওয়া গেছে দেশে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আতঙ্কের কিছু নেই বললেন চিকিৎসকরা। করোনায় আরো ৪০ জনের মৃত্যু। করোনার ভয়াবহতায় চাঁপাইনবাবগঞ্জে চলছে কঠোর লকডাউন। বেশি সংক্রমণের এলাকাগুলোতে লকডাউন চান বিশেষজ্ঞরা। রোহিঙ্গা প্রত্যাবাসনে সৃষ্ট অনিশ্চয়তায় উদ্বেগ প্রধানমন্ত্রীর। বাংলাদেশের ভূমিকার প্রশংসা জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের, ৮ম সেঞ্চুরি মুশফিকের। আইসিসি সুপার লিগের শীর্ষে টাইগাররা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। শক্তিশালী সাইক্লোনে পরিণত হয়েছে ইয়াস। ঝড়ের কেন্দ্রের কাছে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১২০ কিলোমিটার। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি হওয়ার পাশাপাশি উপকূলীয় ও নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বন্ধ রয়েছে সারা দেশের নৌ চলাচল। ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং তা ৮ থেকে ১০ কিলোমিটার গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে। বুধবার ভোর নাগাদ তা উপকূলের কাছ দিয়ে ভারতের উড়িষ্যা অতিক্রম করবে। ঘূর্ণিঝড়ের বর্তমান রূপ পরিবর্তন না হলে বাংলাদেশের প্রভাব খুব একটা পড়বে না বলে জানান আবহাওয়াবিদ। ঝড়ো হওয়ার কারণে অথবা প্রবল বৃষ্টিপাতের কারণে অথবা পূর্ণিমার কারণে জোয়ার ভাটার জোয়ার বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশে কিছু কিছু ক্ষতি হতে পারে। সেই বিষয়ে আমাদের পরামর্শ হলো সবাই যেন প্রস্তুত থাকে, এবং আমরা বলছি আমরা সবাই প্রস্তুত থাকব যতক্ষণ পর্যন্ত ঘূর্ণিঝড়টি সম্পূর্ণ উপকূল অতিক্রম করে না যাচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় ভার্চুয়ালি প্রস্তুতি সভা করে সংশ্লিষ্টদের কর্মস্থলে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। উড়িষ্যার দিকে যাবে, তো উড়িষ্যার দিকে গেলে খুলনার ওই অঞ্চলগুলোতে হয়তো পার্শিয়াল আঘাত হানবে, এবং পার্শিয়াল আঘাতটাও আমাদের জন্য অনেক সময় খুব ভয়ঙ্কর হয়। আমাদের সকল কর্মকর্তা কর্মচারীরা সশ স্টেশনে যেমনি থাকবেন এবং জনপ্রতিনিধিরা সম্পূর্ণ প্রস্তুত ভাবে তাদের স্ব এলাকায় অবস্থান করবে। জীবন বাঁচাতে ও সম্পদ রক্ষায় আশ্রয় কেন্দ্রগুলোকে পূর্ণাঙ্গ ব্যবহার করতে উপকূলীয় মানুষদের প্রতি অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি ঢুকে কমপক্ষে ৯টি গ্রাম তলিয়ে গেছে। কুয়াকাটায় ৮,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া রাঙ্গামালী উপজেলার বেড়িবাঁধের বাইরের সব নিম্নাঞ্চল ও চরাঞ্চল সহ ৭টি গ্রাম ৪ ফুট পানিতে তলিয়ে গেছে। বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা, কয়েকশো পুকুর ও ঘের পানিতে ডুবে গেছে। এদিকে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের বিধ্বস্ত নিচকাটা স্লুইস ভেঙে যে কোনো সময় প্লাবিত হবার ঝুঁকিতে আরও ১২টি গ্রাম। সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কুয়াকাটা সহ আশপাশের এলাকা। ঝালকাঠিতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বিষখালী ও সুগন্ধা নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেড়েছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে পড়ায় অনিশ্চয়তায় এলাকাবাসী। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীর পানি বেড়েছে মোংলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায়। সাতক্ষীরায় সুন্দরবন সংলগ্ন নদীগুলোতে জোয়ারের পানি বেড়েছে। কয়েকটি জায়গায় বেড়িবাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বালির বস্তা ফেলে পানি রোধের প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্কে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা লোকজনকে নিরাপদে থাকতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। দর্শক, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব নিয়ে পটুয়াখালীর সবশেষ পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি শাহাদাত হোসেন। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৭০২টি সাইক্লোন শেল্টার এবং ৮৬টি মেডিকেল টিম, পাশাপাশি প্রায় ৯,০০০ ভলান্টিয়ার কাজ করছে পটুয়াখালী জেলা শহরে। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি চলছে এখন পর্যন্ত। তবে আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই যে এই জোয়ারের পানি
প্রায় বিপদসীমার 18 সেন্টিমিটার উপর থেকে বয়ে চলেছে, যার কারণে পটুয়াখালীর প্রায় গলাচিপা, মির্জাগঞ্জ, দুমকি, রাঙাবালি এবং বাউফলের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে, যার কারণে ওই গ্রামের মানুষজন এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে আজকে রাতে কি অবস্থা হবে? এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের সম্ভাব্য আঘাত হানার খবরে আতঙ্কে সাতক্ষীরার শ্যামনগর ও মোংলার উপকূলীয় এলাকার কয়েক হাজার পরিবার। 1 বছর আগে আঘাত হানা আমপানের ধকল কাটিয়ে ওঠার আগেই আবারও একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আভাসে দিশেহারা হতভাগ্য উপকূলবাসী। অনেক জায়গায় সাইক্লোন শেল্টার না থাকায় বিপাকে তারা। সিডর, আইলা, মহাসেন, ফণী ও আমপানের মতো শক্তিশালী ঝড়ের আঘাতে ক্ষতবিক্ষত সাতক্ষীরা ও খুলনার উপকূলীয় এলাকা। দফায় দফায় বয়ে যাওয়া এসব ঝড়ে কেড়ে নিয়েছে এসব এলাকার মানুষের সর্বস্ব। দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল জুড়ে ক্ষতিগ্রস্ত হাজার হাজার পরিবারে এখনো চলছে অন্ন, বস্ত্র, বাসস্থান ও খাবার পানির তীব্র হাহাকার। সব রাস্তার ছিলাম, ভাসে উড়ে বেরিয়ে গেলাম। আমরা তো রাস্তার ওরা বাস করেছি, আর আমার তো এই ঘূর্ণিঝড় যখন আসে তখন আমরা যে কি করি তা আমরা জানি। চারিদিকে জল আর জল, ওদের যাবো যাদের বিল এলাকা আছে তারা বিলিয়ে আশ্রয় নেই। আমাদের সামনে দিয়ে জল, পিছনে জল, চারিদিকে জল, আমাদের যাওয়ার কোনো আশ্রয় নেই। ঘূর্ণিঝড় ইয়াস আসার শঙ্কায় নির্ঘুম রাত কাটছে মোংলার পশুর নদীর তীরের কয়েক হাজার পরিবারের। ঝড়ের সময় আশ্রয় নেয়ার একমাত্র সাইক্লোন সেন্টারটিও ঝুঁকিপূর্ণ। আমাদের কোনো গম খাওয়া নেই, আমরা দেখেন যে টোল টোপলা বাঁধিয়ে নিয়ে বসে আছি। যত সময় রাস্তার পরে পানি না ওঠে এত সময় আমরা এখানে থাকতে পারবো। কোনো যাওয়ার মতো নেই। এখন দেখতেছি যে ঘুমার পড়ি না, যে কখন জানি কোন ঝড়টা ছাড়ে। এনি বসে রয়েছি, আমি টোল টুকরা আনতেছি, দিদি কয় সেদিক যাবো চলে। এনি বসে থাকলে তো বাসায় গাঙ্গে নিয়ে যাবে, গেলি গেল চলে, আমরা মরে গেল। জ্বর আসলে আমরা কোথায় যাব, কি করব তা জানি না। আমাকে তো পিছনে নদী এলাকায় যে পরিমাণ মানুষ, সেভাবে তো ধারণ ক্ষমতা একেবারেই কম। তারপর মনে করেন পিলার মিলার একেবারে অনেক জায়গায় ফাইটেও গেছে। তারপর মনে করেন বিদ্যুতের ব্যবস্থা নাই, তারপর ল্যাট্রিন তো নাই, ল্যাট্রিনের ব্যবস্থা নাই, ল্যাট্রিনের ট্যাঙ্কি মাটির তলে চলে গেছে। প্রতি বছর ঝড় জলোচ্ছ্বাসের সময় এসব মানুষকে নিয়ে নানা পরিকল্পনা নেয় স্থানীয় প্রশাসন, কিন্তু ঝড়ের পর কিছু সাহায্য ছাড়া আর কিছুই মেলে না তাদের ভাগ্যে। জনগণকে আমরা বলে আছি কাছাকাছি যে নতুন শেল্টারগুলো রয়েছে সেগুলো যাওয়ার জন্য, এবং আপনারা জানেন একটা ব্যারাক হয়েছে, নৌবাহিনী একটা ব্যারাক করেছে, সেইখানে কিছু জায়গাগুলোতে এখনো মানুষ উঠানোর সুযোগ রয়েছে, সেই জায়গাও আমরা তাদেরকে থাকতে বলেছি। সিডর এই অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে, আয়লাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার আমফান হয়েছে, আমফানের আগে বুলবুল হয়েছে, তার আগে ফণী হয়েছে। এই যে বারবার এই অঞ্চলের উপর দিয়ে আঘাত করছে, ফলে এই অঞ্চলকে যদি বিশেষ দুর্যোগ প্রবণে ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে এটাকে ঘোষণা করা যায়, তখন কিন্তু এটা নিয়ে বিশদ পরিকল্পনা করার প্রয়োজন আছে। প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে টিকে থাকার সংগ্রাম চলছে হতভাগ্য উপকূলবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাংলাদেশেও কয়েকজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। তবে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত সন্দেহে একজনের চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছে বারডেম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছেন, পুরোপুরি নিশ্চিত হতে অন্তত 72 ঘন্টা অপেক্ষা করতে হবে। রোগীর চিকিৎসক জানিয়েছেন, যেহেতু এটি ছোঁয়াচে নয়, তাই এ নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সম্প্রতি ভারতে করোনার রোগী ব্যাপক হারে ছত্রাকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, যেটি এখন ব্ল্যাক ফ্যাঙ্গাস নামে পরিচিত। এটি ভারতে বেশ আতঙ্ক তৈরি করেছে। এর পাশাপাশি হোয়াইট ফ্যাঙ্গাস নামেও আরেক ধরনের ছত্রাকের আক্রমণে করোনা রোগী মারা যাচ্ছেন। এমন অবস্থায় মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিডের চীনা ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ নিয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান। ভারতে আপনারা জানেন যে কিছু ফাঙ্গাস দেখা যাচ্ছে, যে ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, ওটা আরেকটা সমস্যা। তো বাংলাদেশেও এই আমি জানতে পারলাম যে এই কিছু পাওয়া গেছে, একটা দুটো রুগী পাওয়া গেছে, তা আমাদেরকে আগে থেকে সাবধান হতে হবে। এদিকে বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ জানান, কোভিড পরবর্তী উপসর্গ নিয়ে সাতক্ষীরা থেকে 17 মে এক রোগী হাসপাতালটিতে ভর্তি হন। নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার পর তিনি ব্ল্যাক ফ্যাঙ্গাসে আক্রান্ত হতে পারেন এমন সন্দেহ হয় চিকিৎসকদের। বর্তমান যদি আমাদের হসপিটালে অ্যাডমিশন নেওয়া আছে, পোস্ট কোভিড অনেক রকম আমাদের সমস্যা হচ্ছে এর, তো এটা আমরা একটু ফাঙ্গাল ইনফেকশনের মতো একটু মনে করলাম, দেন ইনভেস্টিগেশন হচ্ছিল আর কি। তো কালকে কিছু পরীক্ষা নিরীক্ষায় সাসপেক্টেড আপনার ওই যে
মিকোমাইকোসিস আমরা সাসপেক্ট করতেছি। দিস ইজ নট কনফার্ম ডায়াগনোসিস অ্যাকচুয়ালি। কালকে আমরা এটা সন্দেহজনকভাবে রোগীটাকে আমরা রেখেছি আমাদের এখানে, আর এর পরবর্তী যেসব ইনভেস্টিগেশন এবং যেখানে আপনার ডায়াগনোসিসটা ফাইনাল হবে সেই প্রসেসটা বর্তমানে আরম্ভ হয়েছে আজকে আমাদের এখানে। আমি ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের কনসার্ন পার্সনদেরকে এই রোগীর সম্পূর্ণ পার্টিকুলার্স আমরা কি করতেছি কি করব সব জানিয়ে দিয়েছি। তারা আমাদেরকে কিছু গাইড করেছে এবং বলেছে আপনারা আপনাদের চিকিৎসাটা চালান। ওই রোগীর চিকিৎসক অধ্যাপক দেলোয়ার হোসেন জানালেন, করোনায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। ফাঙ্গাল যে কালচার এবং স্টেনিংয়ে আমরা পেয়েছি, এটা তার যে ক্যারেক্টারিস্টিকগুলো থাকে চরিত্রগত যে জিনিসগুলো সেটা আমাদের পেয়েছি, কিন্তু কালচার হতে আমাদের আরও 3-4 দিন সময় লাগবে, কারণ এটা 5 থেকে 7 দিন সময় লাগে রিপোর্টটা পাওয়ার জন্য। ক্লিনিক্যাল জাজমেন্ট এবং আদার উপাত্ত ক্লিনিক্যাল জাজ, সেক্ষেত্রে আমাদের ব্ল্যাক ফাঙ্গাস বা মিকোমাইকোসিস হওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে আমরা চিকিৎসা শুরু করে দিয়েছি। আমরা আর ওই রিক্সে যাইনি যে রোগীরা যদি খারাপ হয়ে যায়। কিন্তু আসলে ব্ল্যাক ফাঙ্গাসটা ওইটা ভারতের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। কারণ হচ্ছে এই ফাঙ্গাসটা কিন্তু সব পরিবেশই ছিল, আগেও ছিল, এখনও আছে, কোভিড হওয়ার আগেও ছিল। এটা ছোঁয়া না এবং একজন থেকে আরেকজন যাবেও না। এর আগেও বারডেম হাসপাতালে একজনকে ব্ল্যাক ফাঙ্গাস রোগী হিসেবে সন্দেহ করা হলেও পরবর্তীতে তার রিপোর্ট নেগেটিভ আসে। ট্রিটিং ফিজিশিয়ান রোগীটাকে ট্র্যাকে রেখেছিল এবং বিএসএমও ডক্টরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা স্যাম্পলটা আবার টেস্ট করেছে, তারা বলেছে যে নেগেটিভ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনা শনাক্তের 444তম দিনে মৃত্যু শনাক্ত দুটোই বেড়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় দেশে আরও 40 জনের মৃত্যু হয়েছে, এর মাঝে 26 জন পুরুষ ও 14 জন মহিলা। এ নিয়ে করোনায় মারা গেলেন 12,441 জন। 24 ঘন্টায় 1,675 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হলেন 7,92,196 জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 1,279 জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হলেন 7,32,810 জন। একদিনে করোনা শনাক্তের হার 10.08, সুস্থতার হার 92.50, মৃত্যুর হার 1.57। 7 দিনের লকডাউন চলছে করোনা ঊর্ধ্বমুখী সংক্রমণের জেলা চাঁপাইনবাবগঞ্জে। লকডাউন জেলা থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি, পণ্যবাহী ট্রাক বা যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়ায় রাস্তায় মানুষের চলাচলও বেশ কম। লকডাউন কঠোরভাবে কার্যকরে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও পুলিশ মাঠে রয়েছে। শহরের 27 জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। বাড়ির বাইরে বের হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাজার সচল রাখতে বাগান থেকে ট্রাকে এবং কুরিয়ারের মাধ্যমে আম পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে। কলকারখানা চলছে নিজস্ব ব্যবস্থাপনায়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা জুড়ে সোমবার রাত 12টা থেকে 1 সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। জেলা 1 সপ্তাহের করোনা সংক্রমণের হার 50%-এর বেশি। সংক্রমণ বাড়তে থাকা এলাকাগুলোতে লকডাউনের পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আক্রান্ত আবারও বাড়তে থাকা এবং ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয় এখনই এলাকাভিত্তিক লকডাউন না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা তাদের। ফের বাড়ছে করোনার সংক্রমণ। 1 থেকে 1.5 সপ্তাহ আগে শনাক্তের হার 5% নেমে এলেও এখন তা 10%-এরও বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে ভারতীয় ভেরিয়েন্টের উপস্থিতি গণপরিবহন সহ সবকিছু খুলে দেয় এই বিপজ্জনক অবস্থা। সারা দেশে একটি করোনার মানচিত্র বা করোনার ম্যাপিং করতে হবে। যে যে অঞ্চলে করোনা বেশি সেই অঞ্চলগুলোকে স্থানীয় ভিত্তিতে লকডাউনে নিতে হবে এবং সেখানে অন্তত 14 দিনের জন্য একটি কঠোর বিধিনিষেধ আরোপ করতে হবে। একই সাথে স্বাস্থ্যবিধি মানার জন্য মানুষকে উৎসাহিত এবং বাধ্য করতে হবে। ভারতের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ বেড়েছে করোনার সংক্রমণ। দেয়া হয়েছে 1 সপ্তাহের লকডাউন। এর জন্য ভারতীয় ভেরিয়েন্টকে দুষছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভারতীয় ভেরিয়েন্টের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার পরামর্শ তাদের। বর্তমানে যে অরিজিনাল যে ভাইরাস, ওটার তুলনায় প্রায় 100 ভাগ দ্বিগুণ বেশি সংক্রমণ করতে পারে। এটা আগে মহিলাদের কম হতো, এটা মহিলাদের মধ্যেও একই হারে হচ্ছে। আগে কম বয়স্কদের মধ্যে কম হতো, এটাতে কম বয়স্করাও এফেক্টেড। আগে টেস্ট করলেই চট করে বোঝা যেত এটাতে কিছু থাকবে যে টেস্টে ধরা না পড়তে পারে। এবং আগে যারা আইসিইউতে যেত ওরা প্রায় 7-10 দিনের মাথায় আইসিইউতে যেত।
এখন যারা আইসিইউতে যাচ্ছে ওরা 3 থেকে 5 দিনের মধ্যে চলে যাচ্ছে। এগুলো হচ্ছে মৃত্যু হার ঘটানোর প্রধান কারণ সমূহ। ইন্ডিয়ান ভেরিয়েন্টটা বাংলাদেশে কিরকম বিহেভ করবে এটা এখনো পুরোটা বোঝা যাচ্ছে না, এই জন্য যে যাদের আগে একবার হয়ে গেছে ওদের আবার হওয়ার সম্ভাবনা কি পরিমাণ সেটার উপর নির্ভর করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাস্ক পরা, সামাজিক দূরত্ব রক্ষা সহ জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সৃষ্ট অনিশ্চয়তায় উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বোচকির আজ সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উদ্বেগের কথা জানান। বাংলাদেশ মিয়ানমারের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও ভলকান বোচকিরকে অবহিত করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অস্থায়ী আবাসনের জন্য ভাসানচরকে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি সেখানে 18,000-এর বেশি রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। মানবিক বিবেচনায় এদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বোচকির। করোনা মোকাবেলা করে অর্থনীতি সচল রাখতে প্রণোদনা প্যাকেজ এবং সকল শ্রেণী ও পেশার মানুষকে অর্থ সহায়তার কথাও উল্লেখ করেন সরকার প্রধান। এছাড়া স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। পরে আরেকটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির নকশা উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী নকশার বিভিন্ন দিক দেখেন এবং ইতিহাস ঐতিহ্য বজায় রেখে নকশা প্রণয়ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, চীনা কোম্পানি সিনোফার্মের কাছ থেকে 1.5 কোটি ডোজ করোনার টিকা কিনছে বাংলাদেশ। তিনি জানিয়েছেন, টিকা কেনার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, শীঘ্রই এ বিষয়ে চুক্তি হবে। আগামী মাসেই 50 লাখ ডোজ টিকা দেশে আসবে। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট ভলকান বোচকিরের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ বিবৃতিতে ভলকান বোচকির বলেন, ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশ যে সুব্যবস্থা করেছে তা সারা বিশ্বের শরণার্থী সংকট মোকাবেলায় একটি উদাহরণ। রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে না, মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধানের এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তার এই বক্তব্য সমর্থনযোগ্য নয়। এমনকি পৃথিবীর কোনো দেশে সামরিক অভ্যুত্থানও সমর্থন করে না জাতিসংঘ। জুন, জুলাই, অগাস্টে আমরা চেয়েছি আর পরবর্তীতে চেয়েছি। আমার বিশ্বাস চাইনিজ এটা ভ্যাকসিনটা আবার অর্ডার দেওয়ার পরে তৈরি করে, তো আমরা এখন দিয়েছি। আমার বিশ্বাস যে দেয়ার বি ফ্রি ফ্লো, যে কোনো সময়ে আমরা পাবো। সুতরাং আগামীতে আমাদের ভ্যাকসিন সমস্যা হবে না। শর্ত সাপেক্ষে দূরপাল্লার বাস চলাচল শুরু হলো যাত্রী শূন্য রাজধানীর বাস টার্মিনালগুলো। নির্ধারিত সময়ের পরও অপেক্ষা করে কম যাত্রী নিয়ে রওনা হচ্ছে দূরপাল্লার বাস। বেশিরভাগ ক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, আর যাত্রী পেতে সরকারের বেঁধে দেওয়ার ভাড়ার চেয়েও কম দামে যাত্রী নিচ্ছে বাসগুলো। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে পরিবহন শ্রমিক ও যাত্রীদের উদ্দেশ্যে মাইকে এইভাবে সারাক্ষণ নির্দেশনা দেওয়া হচ্ছে গাবতলী বাস টার্মিনালের তথ্য কেন্দ্র থেকে। কিন্তু তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই কারো মাঝে। লকডাউনে 49 দিন বন্ধ থাকার পর সোমবার থেকে ফের শুরু হয়েছে দূরপাল্লা বাস চলাচল। শর্ত জুড়ে দেওয়া হয়েছে, বাসের ভিতরে মানতে হবে স্বাস্থ্যবিধি, কিন্তু বাসের স্টাফরাই মানছেন না স্বাস্থ্যবিধি। মাস্ক পরতে অনীহা তাদের। মাস্ক আছে তো, মাস্কটা পরলেই মাস্কটা বাইক করতে দিয়ে আছে, মানে পানি খেলাম। ও মাছ আছে, এই তো মাস্ক মাত্র খুলে রেখেছি, এই যে মাস্ক তা তো তোমার দুই আছে। মাস্ক তো আমার লাগিয়ে আছে, এই যে 2টা কইলে লাগাই লিছি, 2টা দেন না, এই একটা পকেটে, এই একটা উপরে। গাড়ির ভিতরে মাস্ক বাই করিনি এখনো, দাঁড়াইলাম হবে। মাস্ক পরে ডিউটি করতে বলছে, না না এটাই ওগুলো মাস্ক করতে। দূরপাল্লার বাস চলাচল শুরুর দ্বিতীয় দিনেও রাজধানীর বাস টার্মিনালগুলো ছিল যাত্রী শূন্য। বাস ছাড়ার নির্ধারিত সময় পেরিয়ে যাবার পরও অপেক্ষা করতে দেখা গেছে অনেক পরিবহনকে। যাত্রী পেতে ভাড়া কমিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। গাড়িটা একদম মানে অসময় ছাড়ার কারণে এটা এখন মানে যাত্রীর কোনো চাপই নাই। মানে সরকার নির্ধারিত যে ভাড়া, ওই ভাড়া চাইলে মানে প্যাসেঞ্জার দিতে চাচ্ছে না, বলছে ভাড়া অতিরিক্ত। মানুষের কাছে পয়সা নাই, কম নিতে হয় অনেক সময়। যাত্রীর অবস্থা খুবই খারাপ, যাত্রীর কারণে
শিডিউল মিস হচ্ছে। হ্যাঁ, ভাড়া ঠিক আছে, কারণ ধরেন দুইজনে 300-600 টাকা পরে, এখানে 100 টাকা কম নিচ্ছে, 500 টাকা করে। বাস পরিবহন শ্রমিকরা জানান, দিনের তুলনায় রাতের বেলা যাত্রী কিছুটা বেশি থাকে। ঈদের ছুটি শেষ হয়ে যাওয়ায় যাত্রী কম বলে মনে করেন তারা। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে বিএনপি এখন রোজিনা ইস্যুতে ভর করে ফায়দা লুটবার অপচেষ্টা করছে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আশ্বস্ত করেন, সাংবাদিকদের বিরুদ্ধে যায় এমন কিছু করবে না সরকার। সচিবালয়ে সাংবাদিক নেতাদের সাথে সমসাময়িক নানা বিষয়ে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, সাংবাদিক রোজিনা ইস্যুটি প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিকভাবে দেখছেন। বলেন, যারা এদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বারবার আঘাত করেছে, রাষ্ট্রবিরোধী মামলা করেছে, তারাই এখন রোজিনা ইস্যুকে কেন্দ্র করে মায়াকান্না করছে। এ সরকার আপনাদের সাথে সংঘাতে যাবে না এবং প্রধানমন্ত্রী সাংবাদিকদের বন্ধু, তিনি সাংবাদিকদের সাথে সংঘাত এটা তিনি চান না এবং তিনি এটা উপলব্ধি করেছেন বলেই রোজিনার ব্যাপারে বিচার তো বিচারের জায়গা, মানবিক বিষয়টাও তিনি দেখেছেন। পাকিস্তানপন্থীরা যেন, হেফাজতপন্থীরা, বিএনপি যাদের বন্ধু, তারা যেন কোনো সুযোগ না পায়, তারা যেন এ থেকে কোনো ফায়দা উঠতে না পারে, এ বিষয়টা একটু আপনারা খেয়াল রাখবেন। এদিকে বিজাতীয় সংস্কৃতিতে গান ভাষণের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সারা বেগম কবরীর স্মরণে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। কথা বলেন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতেও। যে পাকিস্তানের কাছ থেকে আমরা দাবি করছি যে পাকিস্তান ক্ষমা চাক, সেখানে বিএনপি নেতা জাফরুল্লাহ চৌধুরী বললেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, পাকিস্তানকে ক্ষমা করে দেওয়ার জন্য। এটি জাফরুল্লাহ সাহেবের বক্তব্য নয়, এটি হচ্ছে পুরো বিএনপির বক্তব্য। বিএনপির অন্তর্গত বক্তব্য হচ্ছে এটি। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী দক্ষিণখানে সর্দার বাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে এক যুবকের 6 টুকরো করা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। খুনের ঘটনায় মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানকে আটক করেছে র্যাব। স্ত্রীর দিকে কুনজরের প্রতিবাদ করায় আজহারকে মসজিদের ইমাম আব্দুর রহমান খুন করেছেন বলে জানায় র্যাব। হত্যাকাণ্ডে ব্যবহৃত 3টি চাকু ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রাজধানীর দক্ষিণখানে সর্দারবাড়ি জামে মসজিদের সামনে গতকাল থেকে বাতাসে ভেসে বেড়াচ্ছে দুর্গন্ধ। এছাড়া দোতলায় ইমামের ঘরে লেগেছিল রক্তের ছাপ। এসব ঘটনায় সোমবার রাতে ইমাম মাওলানা আব্দুর রহমানকে আটক করে র্যাব। জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান জানান, শুক্রবার রাতে তার রুমেই বাঘ বিতণ্ডার এক পর্যায়ে খুন করা হয় আজহারকে। লাশ লুকিয়ে রাখতে 6 টুকরো করে সেপটিক ট্যাঙ্কের ভেতর ফেলা হয়, আর দুর্গন্ধ ঢাকতে সেপটিক ট্যাঙ্কের মুখ সিমেন্ট দিয়ে ঢালাই করা হয়। ইমাম আব্দুর রহমান যেটা বলেছেন যে তার ভিকটিম এসে তাকে ভয়ভীতি দেখিয়েছে এবং বলেছে যে তার স্ত্রীর দিকে তার একটা কুদৃষ্টি ছিল, কুনজর ছিল, এবং এই পর্যায়ে তাদের মধ্যে একটা হাতাহাতি বা ধস্তাধস্তি হয় এবং সেই পর্যায়ে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। লাস্ট 5 থেকে 6 টুকরা করেছে, বিকজ আমরা যে লাশটা উদ্ধার করেছি এটা ডিকম্পোজড অবস্থায় ছিল, বাট আমরা 6 টুকরা উদ্ধার করতে পেরেছি। আর এটা উনি বলেছেন যে ফজরের নামাজের পর্যন্ত এটা উনি এই মানে টুকরা টুকরা করার কাজটা উনি করেছেন। রাত আনুমানিক 9:30 থেকে 10টার পর থেকে ভোর ফজর পর্যন্ত উনি এই কাজটা করেছেন এবং উনি একাই এই কাজটা করেছেন। স্থানীয়রা জানান, 33 বছর ধরে মসজিদটিতে ইমামতি করে আসছেন আব্দুর রহমান। কয়েকদিন ধরে তার আচরণ ছিল সন্দেহজনক। উনি নামাজ পড়াইছেন, নামাজে শুক্রবার দিন উনি 2 বার নামাজে ভুল করছেন। শনিবারের দিন যাই আসরে তো ভুল করছেন। আব্দুর রহমান ও আজহারের মধ্যে সম্পর্ক ভালো থাকলেও ইদানিং দ্বন্দ্ব চলছিল, অভিমত এলাকাবাসীর। হুজুরের বাসায় যা, হুজুর আবার আরও আসে, সব ফ্যামিলির মতন আর কি সম্ভব করছিল। যে লোকটিকে হত্যা করেছেন তার স্ত্রীর সাথে একটা পরকীয়া রয়েছে, যেটা সবার মাধ্যমে শুনতে পারছে। খুনের ঘটনায় পুলিশও তদন্ত শুরু করেছে। যেহেতু ইমাম আটক আছে, তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পারিবারিক শত্রুতা, অনৈতিক সম্পর্ক, আর্থিক লেনদেন, এই সমস্ত বিষয়গুলি হতে পারে। লোমহর্ষক খুনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বাংলা কবিতার বিদ্রোহী ও গানের বুলবুল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মজয়ন্তী আজ।
প্রেমের বিরহ বেদনা ও সাম্যের কবি নজরুল বাংলা সাহিত্য সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার লেখনী ধূমকেতুর মতো আঘাত এনে জাগিয়ে দিয়েছিল ভারতবাসীকে। তিনি পরিণত হন ব্রিটিশ শাসন বিরোধী বিদ্রোহের প্রতীকে। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, নিপীড়ন, রাষ্ট্রীয় অনাচার, বৈষম্য, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে অগ্নিকণ্ঠে সোচ্চার হয়ে কাজী নজরুল ইসলাম লিখে গেছেন অসংখ্য কবিতা, গল্প, উপন্যাস ও গান। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে কাজী নজরুলের জন্ম। তার ডাকনাম দুখু মিয়া, পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। কবি নজরুলই প্রথম বাঙালি কবি যিনি পূর্ণাঙ্গভাবে ভারতের স্বাধীনতা চেয়েছিলেন। ওনার কর্ম এবং জীবন সবকিছু কিন্তু অবিচ্ছেদ্য, কিন্তু তাকে আমরা কোনো জায়গা থেকে অবিচ্ছেদ্য করতে পারবো না, কারণ তিনি একজন কবি হয়ে, সঙ্গীত শিল্পী হয়ে, সঙ্গীত সুরকার হয়ে তিনি কিন্তু সমাজ সচেতন মানুষ ছিলেন। 20-এর দশকে 20 বছরের যুবকের মনের ভেতরকার সেই যে বিদ্রোহ, শোষণ, বঞ্চনা, পরাধীনতা, গ্লানি, ক্ষোভ, দ্রোহ, তারই বাস্তব প্রতিফলন ঘটেছিল বিদ্রোহী কবিতায়। যা তখনকার ক্ষুব্ধ প্রতিটি বাঙালির হৃদয়ে প্রজ্বলিত মশাল হিসেবে দাউ দাউ করে জ্বলে উঠেছিল। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। কবি নজরুল তার 77 বছরের জীবনকালের 34 বছরই ছিলেন নির্বাক। বেঁচে থাকার জীবন সংগ্রাম, অভাব অনটন, নানা প্রতিকূলতা, জেল জুলুম ও হুলিয়ার মধ্যেই তার সাহিত্য চর্চার সময় ছিল মাত্র 24 বছর। তুমি হাতখানি যাবে রাখো মোর হাতের উপরে। এই 24 বছরই নজরুল সৃষ্টি করে গেছেন 22টি কাব্যগ্রন্থ, প্রায় 7000 গান, 14টি সঙ্গীত গ্রন্থ, 3টি কাব্যানুবাদ ও 3টি উপন্যাস গ্রন্থ। এছাড়াও নাটক, গল্পগ্রন্থ, প্রবন্ধ, কিশোর নাটিকা, কিশোর কাব্য ও 7টি চলচ্চিত্র কাহিনী সহ রয়েছে তার অসংখ্য কালজয়ী সৃষ্টি। মোরায়ার জনমে হংস মিথুন ছিলাম। তাই তো একাধারে তিনি কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, শিশু সাহিত্যিক, অনুবাদক, গায়ক, বাদক, সঙ্গীতজ্ঞ ও অভিনেতা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মজয়ন্তীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। ভোর থেকেই ফুলে ফুলে সেজে ওঠে কবি নজরুলের সমাধি প্রাঙ্গণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবি নজরুলের সমাধি প্রাঙ্গণে ভিড় করেন কবি প্রেমী এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। বিভিন্ন সংগঠনের ব্যানারে তারা কবির সমাধিতে শ্রদ্ধা জানান। সংগঠনের বাইরে কবি ভক্তরাও বিদ্রোহী কবিকে স্মরণ করেন। বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কাজী নজরুলের চেতনায় দেশ এগিয়ে যাবে বলে আশা করেন বিশিষ্টজনরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, সাম্যের কবি, মানবতার কবি নজরুল ইসলাম দেশের জাতীয় জীবনে সব সময়ের জন্যই প্রাসঙ্গিক। অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদী চেতনা আজকে বিশ্ব যখন করোনা সংকটে ভুগছে, তখন মানবিক বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কাজেই নজরুল ইসলাম আজকে নেই, কিন্তু তিনি সবসময় আমাদের জীবনে প্রাসঙ্গিক থাকবেন। এই দুর্যোগের এই সময়টিতে নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের জীবনে, কারণ তিনি ঝড়, ঝঞ্ঝা, জরা, দুঃখ দূরীভূত করার জন্য তিনি সবসময় বিজয়ের গান গেয়েছেন। কাজে এই দুঃসময়টিতে আমাদের জাতীয় কবি নজরুল আমাদেরকে খুবই উদ্বুদ্ধ করে। কখনো আমরা বলি সাম্যের কবি, কখনো বলি অসাম্প্রদায়িক কবি, মানবতার কবি, ভালোবাসার কবি। নানা অভিধা, নানা ধরনের দর্শনের সম্মিলন তিনি তার মাঝে
প্রবেশ করাতে সক্ষম হয়েছিলেন। সাতক্ষীরায় 2002 সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত 7 জনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাত্তার সহ 18 জনের জামিন চেয়ে করা আবেদন শুনানি করেন হাইকোর্টের বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ। পরে 18 আসামির মধ্যে 7 জনের আবেদন মঞ্জুর করেন আদালত। 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই দিন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুসলিম উদ্দিন বাদী হয়ে মামলা করেন। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।